বাংলাদেশ ব্যাংকে নতুন গভর্নর নিয়োগ হয়েছে গত 24 তারিখে। মুস্তাকুর রহমান সাহেব, উনি পেশায় একজন অ্যাকাউন্টেন্ট আর ছোটোখাটো ব্যবসাও করেন, গার্মেন্টসের বিজনেস আছে। বিজিএমইতে যারা ব্যাংক এবং গভর্নমেন্টের সাথে যে লেভেলে লবি করেন ওরকম একটা কমিটিতে সদস্য ছিলেন। নিজেও বাংলাদেশ ব্যাংকের সাথে লবি করে ওনার 89 কোটি টাকার একটা লোন রিস্কেজুয়াল করেছেন, এরকম একজন লোক। তো তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে এবং এটার জন্য খুব হতাশ হয়েছে যারা অর্থনীতিবিদ, ব্যাংকার, দেশের ইকোনমি বোঝেন। এবং আমি নিজেও আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলো যারা আছে তাদের যারা সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আছেন তাদের কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স এগুলো কম্পারেটিভলি বোঝার চেষ্টা করছিলাম আর কি। তো সেই হিসাবে তিনি আসলে কারোর সাথেই কম বেশি যোগ্যতার না, কারোর সাথে তিনি আসলে কম্পারেবলই না। তিনি ওই কম্পিটিশনে আসার মতো অবস্থাতেই উনি নাই, এরকম একজন মানুষকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করা হয়েছে। এবং বাংলাদেশ ব্যাংকটা কিন্তু খুব ছেলে খেলার কোনো প্রতিষ্ঠান না যে ঠিক আছে ওকে এসপি বানায় দিলাম, ওকে ডিসি বানায় দিলাম, ওকে ওই পত্রিকার মালিকানা চুরি করতে দিয়ে দিলাম, ওই টেলিভিশন তুমি দখল করো। বাংলাদেশ ব্যাংক একটা সিরিয়াস বিজনেস, একটা রাষ্ট্রের টোটাল যে ম্যাক্রো ইকোনমি আছে সেটার স্থিতিশীলতার জন্য আমাদের যে মনিটারি পলিসি আছে সেই পলিসি সেটেল ডাউন করা, ব্যাংকগুলোকে রেগুলেট করা, অনেকগুলো সিরিয়াস বিজনেস আছে। এবং হাস্যকর হচ্ছে যে এই প্রত্যেকটা রাষ্ট্রের যে গভর্নরদের দেখলাম, যোগ্যতা দেখলাম, সেটা খুবই হাইলি কোয়ালিফাইড, কম্পিটেন্ট ইকোনমিস্ট এবং ব্যাংকার তারা আর কি। তো সেখানে তার যোগ্যতাটা আসলে কি, তার আসলে দুইটা যোগ্যতার সোর্স খুঁজে পেলাম বাংলাদেশ ব্যাংকের গভর্নর হবার। তার ভিতরে একটা হচ্ছে যে সে এসালমের একটা কোম্পানিতে তার শেয়ার হোল্ডিং আছে, তিনি খুবই সামান্য 1% কম। আর দ্বিতীয়ত হচ্ছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির 41 সদস্য বিশিষ্ট কমিটির তিনি সদস্য ছিলেন। এই দুইটা যোগ্যতা ছাড়া বাংলাদেশ ব্যাংকের গভর্নর হওয়ার মতো কোনো যোগ্যতা আসলে তার মধ্যে খুঁজে পেলাম না। এবং আজকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও দেখলাম টিআইবি বলেছে যে তার কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, স্বার্থের দ্বন্দ্ব আছে এবং তার চুক্তি বাতিল করার জন্য সরকারকে বলা হয়েছে। তো এইটা খুবই দুঃখজনক যে বাংলাদেশে গত কয়েকদিনে যে ডেভেলপমেন্টগুলো দেখলাম, প্রতিষ্ঠানগুলো যেভাবে একের পর এক ভুল ব্যক্তিদের কাছে, অযোগ্য অদক্ষ লোকদের হাতে ছেড়ে দেওয়া হচ্ছে, তাতে অনেকগুলো বিষয় ব্যাপারে আমাদের আশঙ্কা তৈরি হচ্ছে। একটা হচ্ছে যে এসালমের যে মাফিয়াতন্ত্র আছে, যে অলিগার্কি আছে, এবং এই অলিগার্কির অনেক বেশি বেনিফিশিয়ারি আছে। তারা এইবারের সংসদে সদস্য হয়েছেন, তারা এখন ক্যাবিনেটে গুরুত্বপূর্ণ মন্ত্রী মহোদয় হয়েছেন। তো এই যে অলিগার্কি, এই এসালমের যে বিলিয়নস অফ ডলার বাংলাদেশ থেকে যে লুটপাট করে নিয়ে গেছে, সেই অলিগার্কি, সেই ক্ষমতা কি আবার ফিরে আসছে কিনা। অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করেছে এসালামের বিরুদ্ধে দুর্নীতি, মানি লন্ডারিংয়ের অনেকগুলো মামলা হয়েছে, দুদকে চার্জশিট দেওয়া হয়েছে। তার যে 7টা ব্যাংক সে নিজে মালিক হয়েছে জোর জবরদস্তি করে হাসিনার সময়, তার 5টাকে একীভূত করার একটা সিদ্ধান্ত হয়েছে। এগুলো সবই রেড জোনে থাকা ব্যাংক। এরপরে হচ্ছে তার লুটের টাকা, চুরি করা টাকা ফিরিয়ে নিয়ে আসবার জন্য ইন্টারন্যাশনালি বিভিন্ন এজেন্সি এবং প্রতিষ্ঠানকে এঙ্গেজ করা হয়েছে, লয়ার এঙ্গেজ করা হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করা হয়েছে। এই লুটের টাকা ফিরিয়ে নিয়ে আসা, বিভিন্ন দেশে বিভিন্ন অলিগার্কের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। চিটাগংয়ের জাভেদ চৌধুরীর দেখলাম অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে লন্ডনে। তো সেই রকম একটা বাস্তবতায় গত সদ্য সাবেক যিনি গভর্নর মনসুর সাহেবকে যেভাবে বিব্রত করে, মব তৈরি করে আওয়ামী লীগের ব্যাংকিং যে সমিতি আছে, ব্যাংকারদের সেই সমিতির সভাপতি সেক্রেটারিরা মিলে এবং বিএনপির মদদে মিলে তাকে যে সরিয়েছে এবং তাকে গালাগালি করেছে, ঘাট ধাক্কা দিয়ে ব্যাংক থেকে বের করে দেওয়ার মতো অবস্থা হয়েছে। এই যে পরিস্থিতিটা তৈরি করা হয়েছে, এতে কিন্তু দেশে বিদেশে বিভিন্ন ইনস্টিটিউশনে, আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু সিরিয়াসলি নেতিবাচক মেসেজ গিয়েছে যে বাংলাদেশের নতুন সরকার আসলে কিভাবে দেশ পরিচালনা করবে এবং কোন ধরনের লোকদেরকে দিয়ে করবে। কারণ মনসুর সাহেব যেহেতু বিশ্বব্যাংকে চাকরি করেছেন, তার ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক খুবই কানেক্টেড, এবং এরকম একটা মানুষকে 1.5 বছরের মাথায় হুট করে এরকম বিব্রতকর, অসম্মানজনকভাবে বের করে দেওয়ার প্রয়োজন ছিল না। তাকে বললে হয়তো সে হয়তো নিজে রিজাইন করতেন, তখন আপনি নতুন গভর্নর দিতেন। সেইটা না করে যেটা হয়েছে যে এই বিব্রতকর সিচুয়েশন তৈরি করা হয়েছে এবং ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ADB, IDB থেকে শুরু করে এই প্রতিষ্ঠানগুলো আসলে এগুলো ভালোভাবে নেবার কোনো কারণ দেখছি না। কারণ তিনি যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকে ছিলেন, IMF-এর সাথে আমাদের একটা ঋণ প্রসেস করা চলমান আছে, সম্ভবত 1-2টা কিস্তি এখনও বাকি আছে। এরকম একটা জায়গায়
এবং বাজেটে যে পরিমাণ আমাদের ডেট অ্যান্ড ডেফিসিট আছে, সেখানে এই প্রতিষ্ঠানগুলোর কাছে আবার যেতে হবে আমাদের অর্থমন্ত্রীকে টাকা ভিক্ষা করবার জন্য, ডলার ভিক্ষা করবার জন্য। তো সেক্ষেত্রে এটা খুব ভালো এক্সাম্পল হয়ে থাকলো না যে ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে এঙ্গেজ হওয়ার ব্যাপারে। এরপরে হচ্ছে নেত্র নিউজ যেটা গতকালকে এক্সপোজ করেছে যে এস আলমের সাথে এই ব্যাংকারের যে দহরম মহরমের সম্পর্ক, তার ওয়াইফ একজন অ্যাকাউন্টেন্ট এবং সে ফার্ম আছে, সেই ফার্মে আবার এস আলমের কোম্পানির অডিট করা হয়, এবং এস আলমের যে পুরো পরিবার আছে এই বাংলাদেশের রথচাইল্ড, অভিশপ্ত রথচাইল্ড পরিবারের মতো আর কি, এদের সাথে তার যে সম্পর্ক সেগুলো মিলিয়ে, তো সেগুলো দেশের জন্য খুব ভালো বার্তা না। এর বাইরে যেটা হয়েছে, একই সাথে যদি দেখেন যে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান যারা বিচার করবে, যারা চার্জশিট তৈরি করবে, যারা এই প্রতিষ্ঠানগুলোর সাথে আইনি ফয়সালা করবে, দেন দরবার করবে, তারাও কিন্তু অলরেডি কম্প্রোমাইজড। কারণ এস আলমের টাকায় অনেকে এমপি মন্ত্রী হয়েছেন, দেশে বিদেশে এস আলমের টাকায় থেকেছেন, খেয়েছেন বছরের পর বছর। এরপরে হচ্ছে দুদক, যাই এস আলমের এই বিষয়গুলো তদন্ত করছিল, তাদেরকে বাধ্য করা হচ্ছিল বর্তমান সরকারের পক্ষ থেকে যেন এস আলমকে একটা পরিষ্কার পরিচ্ছন্নতার সনদ দেওয়া হয়, যেটা দুদকের চেয়ারম্যান এবং কমিশনার অস্বীকার করেছেন বলে শুনলাম। তো সেই রকম একটা জায়গায় সব কিছু মিলিয়ে যেটা মনে হচ্ছে যে এস আলমের একটা জাল এবং ফাঁদ আমাদের পুরো রাষ্ট্রযন্ত্রে পড়ে গেছে ইতিমধ্যে। এখনও 1 মাস হয় নাই এই সরকারের নির্বাচিত হবার, এখনও 1 মাস হয় নাই। এবং এর আগে তো আমরা শুনেছি এস আলমের সাথে ভারতের সম্পর্ক, এস আলমের সাথে হাসিনার সম্পর্ক, নির্বাচনের আগে কয়েক হাজার কোটি টাকা দিয়ে দেশে বিশৃঙ্খলা তৈরি করা, নির্বাচন বানচাল করবার চেষ্টা করা, আওয়ামী লীগকে পুনর্বাসন করবার চেষ্টা করা, সব কিছু কিন্তু এস আলম জনগণের টাকা লুট করে করেছে। তো অভিশপ্ত পরিবার, যার প্রত্যেকটা রক্ত মাংসের সাথে বাংলাদেশের মানুষের, লক্ষ লক্ষ মানুষের মানে রুজি জড়িয়ে আছে, ফ্রড জড়িয়ে আছে, জাল জালিয়াতি জড়িয়ে আছে, এরকম একটা অভিশপ্ত লোককে এই সরকার পুনর্বাসন করবার চেষ্টা করছে, যেটা খুবই দুঃখজনক হবে। যিনি বাংলাদেশের নাগরিকত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছেন শুধুমাত্র বিদেশে থাকার জন্য, বাঁচার জন্য, সিঙ্গাপুরিয়ান সিটিজেনশিপ নিয়েছেন। তো সেই জায়গাতে আমরা বোধ করছি যে বাংলাদেশে নবনিযুক্ত প্রধানমন্ত্রী এবং সরকার, সংসদকে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে আপনারা কার পক্ষে থাকবেন। এবং আজকে না গতকালকে দেখলাম আপনার বাংলাদেশ ব্যাংকের সামনে যারা পাওনাদার ছিল ওই 5টা ব্যাংকের, তারা টাকার জন্য সেখানে মানে মানববন্ধন সমাবেশ করেছে, তাদেরকে আবার ছত্রভঙ্গ করা হয়েছে। এবং ওখানকার যে ইন্টারেস্ট রেট যারা করেন, রিভাইজ করেন, যে কমিটি আছে, সেই কমিটি থেকে একজন গুরুত্বপূর্ণ সদস্য অর্থনীতিবিদ উনি রিজাইন করেছেন। এগুলো খুব ভালো লক্ষণ না। একটা আর্থিক প্রতিষ্ঠানের উপরে আস্থার জায়গা যেটা অন্তর্বর্তীকালীন সরকার গত 1.5 বছরে তৈরি করেছে এবং নতুন সরকার 3 সপ্তাহে সেটা নষ্ট করে ফেলছে, এইটা দেশের জন্য খুবই অশনি সংকেত। এবং এই সংকেতটা আগামী সপ্তাহগুলোতে, দিনগুলোতে, বাজেট আসতেছে জুন জুলাইতে আমরা আরও বেশি করে বুঝতে পারবো। জ্বালানি নিরাপত্তার প্রশ্ন জড়িয়ে আছে, যেহেতু এখন মধ্যপ্রাচ্যে গালফে যুদ্ধ চলছে। ইতিমধ্যে আমাদের জ্বালানি মন্ত্রী তিনি আমেরিকার কাছে সাহায্য চেয়েছেন জ্বালানির ব্যাপারে। তো এই পুরো বিষয়টা যেটা হয়েছে সেটা হচ্ছে একটা লেজে গোবরের সিচুয়েশন দেখতে পাচ্ছি। সামনে ঈদে মানে হাজার হাজার গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে বেতন ভাতা দিতে হবে, বোনাস দিতে হবে, তাদের কাছে টাকা নাই। আবার টাকা কীভাবে দেওয়া হবে, কাদেরকে দেওয়া হবে, সেটার কোনো নীতিমালা না করেই নতুন গভর্নর ন্যাশনাল ব্যাংকে 1000 কোটি টাকা দিয়ে দিয়েছে। ন্যাশনাল ব্যাংকের ডাইরেক্টর, চেয়ারম্যান, এমডি কারা? আব্দুল আওয়াল মিন্টু সাহেব, বর্তমান সরকারের মন্ত্রী, জাকারিয়া সুমন সাহেব না তাহের সুমন সাহেব নামে একজন কুমিল্লার এমপি, উনি ওখানে ডাইরেক্টর, যিনি বিএনপির নেতা নেত্রীদেরকে অফিস, বাসা দিয়েছেন গত বছরের পর বছর ধরে। তাহলে এই রকম যে মাল্টিপল কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের জায়গায় আমরা এখন মানে দৃশ্যমান দেখতে পাচ্ছি যে নতুন সরকারের কাছে যে আমাদের সংস্কার, বিচার, জুলাই সনদ বাস্তবায়ন, গণ অভ্যুত্থানের পক্ষে থাকা, দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো, এর প্রত্যেকটা জায়গায় দেখতে পাচ্ছি তারা বাংলাদেশের স্বার্থের বিপক্ষে গিয়ে দাঁড়াচ্ছে। তারা বিচারটাকে সিরিয়াসলি নিচ্ছে না, সংস্কারের বিপক্ষে দাঁড়াচ্ছে, সংস্কার সভার শপথ নেয় নাই, জুলাই সনদ বাস্তবায়ন করতে দিতে চাচ্ছে না, কোর্টকে দিয়ে ইতিমধ্যে রুল ইস্যু করিয়েছে। এবং এই সব কিছু মিলে মনে হচ্ছে নতুন সরকার অল্প সময়ের ভিতরে আগুন নিয়ে খেলছে এবং লেজে গোপরে পাকিয়ে ফেলছে। যারা বিএনপি সরকারকে বুদ্ধিজীবীরা অনলাইনে অফলাইনে ডিফেন্ড করেছে, তারাও তাকে এখন ডিফেন্ড করতে বিব্রতকর অবস্থায় পড়ে গেছে। এইরকম একটা বাস্তবতা আমরা বোধ করছি। টিআইবি আজকে যে আহ্বানটা জানিয়েছে এই বাংলাদেশ ব্যাংকের গভর্নরের চুক্তি বাতিল করা, এর পিছনে কারা কারা জড়িত, কোন চক্র,
এই এসালমের লোকদেরকে বিভিন্ন জায়গায় বসাচ্ছে। এসালমের চাকর বাকর গোলাম, এসালমের টাকায় গত 16-17 বছর থাকা খাওয়া, বিদেশে চলাফেরা, জীবনযাপন করেছেন, তাদের ব্যাপারেও এই জাতিকে আসলে এক্সপোজ করবার জায়গা আছে। নেত্র নিউজকে ধন্যবাদ জানাচ্ছি এসালমের এই বিষয়টাকে এক্সপোজ করবার জন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ব্যাপারে তার যে ইনটেক ফাইন্যান্স যে টেক কোম্পানি আছে, একটা মানে লুজিং এন্টারপ্রাইজ, কোনো অ্যাক্টিভিটিস ছিল না। গভর্নর হওয়ার একদিন আগে পরে থেকে শুরু করে এটার প্রায় 30%, 35% এটার পর্যন্ত নাকি এটার বেড়ে গেছে, শেয়ারের দাম বেড়ে গেছে। ন্যূনতম দেখলাম 10% বেড়েছে বিভিন্ন দিনে। তো যেখানে শেয়ার মার্কেট মরে গেছে, শেয়ার মার্কেটের যারা পুঁজি বিনিয়োগকারীরা গত 15-16 বছর ধরে আন্দোলন সংগ্রাম করছে, কোনো শেয়ারের দাম বাড়ছে না, সেখানে এসালমের মালিকানার এই শেয়ারের দাম বেড়ে গেছে। কারণ এই কোম্পানিতে একজন স্পন্সর শেয়ার হোল্ডার হচ্ছে ব্যাংকের গভর্নর, তিনি গভর্নর হয়েছেন। তো এগুলো খুবই মানে সন্দেহজনক এবং খুবই দৃষ্টিকটু। যে গণ অভ্যুত্থানের পরের যে বাংলাদেশটা আমরা চেয়েছিলাম, সেটার জন্য এগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। তাই নতুন সরকারকে বলছি যে আপনারা আসলে কি করতে চান, আপনারা দেশটাকে কিভাবে পরিচালনা করতে চান, তার ব্যাপারে কিন্তু আপনাদের মুখের বক্তব্য থেকেও কাজে কি করছেন সেটা গুরুত্বপূর্ণ। আপনারা যত দফা সংস্কার প্রস্তাব দেন নাই কেন, আপনারা যতই বলেন না কেন যে আপনারা বাংলাদেশ বদলে দেবেন, সবার আগে বাংলাদেশ, কিন্তু এখন দেখতে পাচ্ছি সবার আগে এসালম, সবার আগে দিল্লির দালালি, সবার আগে বাংলাদেশের প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া, সবার আগে মব ক্রিয়েট করে আমাদের প্রতিষ্ঠানগুলোর প্রফেশনাল দায়িত্বে যারা ছিলেন তাদেরকে চাকরিচ্যুত করা, বাড়ি পাঠায় দেওয়া অপমানজনকভাবে। তবে সবার আগে তো বাংলাদেশে দেখতে পাচ্ছি না, সবার আগে ঠিক উল্টাটা দেখতে পাচ্ছি। তাহলে সবার নিচে বাংলাদেশ না সবার উপরে বাংলাদেশ, এটা কিন্তু বক্তব্য না, আপনাদের কাজ দ্বারা প্রমাণ করতে হবে। এবং এখন পর্যন্ত সবগুলো মাপকাঠিতে আপনারা সবার আগে বাংলাদেশ এইটা আপনাদের শাসন দিয়ে প্রমাণ করতে পারেন নাই। অতএব আপনাদের দায়িত্ব আইসিটিতে বিচার ঠিকভাবে হবে কিনা, জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে কিনা, সংস্কার পরিষদের শপথ আপনারা নিচ্ছেন কিনা, আপনারা দুদকে এই যে কোয়ালিফাইড টিম বাতিল করে দিয়ে কি একদল দালালকে বসাচ্ছেন কিনা, বাংলাদেশ ব্যাংকে এসালমের গোলাম বসিয়েছেন, এই কাজগুলো করবেন। কোনটার মধ্য দিয়ে সবার আগে বাংলাদেশ, সেটা কিন্তু আপনাদেরকে প্রমাণ করতে হবে, মুখের কথায় না, কাজে। ধন্যবাদ।